প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি গুণী নাট্য নির্দেশক ও বাঁশরী নজরুল নাট্য সমারোহ 2024-এর উৎসব সমন্বয়কারী গোলাম সারোয়ার। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? ভালো। এই যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত একটি নাট্য উৎসব চলছে, যার নাম হচ্ছে বাঁশরী নজরুল নাট্য সমারোহ 2024। এই উৎসবের মূল সমন্বয়কারী বা উৎসব সমন্বয়কারী আপনি। যেহেতু 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং আজকে 6 তারিখ, এই কদিন পর্যন্ত আসলে উৎসব কেমন চললো একটু শুরুতেই যদি বলতেন। আমি তো শুরু থেকেই দেখলাম অত্যন্ত ভালো, বিশেষ করে নাট্যপ্রিয় দর্শক যারা, তারা প্রতিদিনই ভিড় করে দেখছেন। কারণ বিষয়টি একদম সম্পূর্ণ নতুন। কারণ এক তো নজরুলের নাটক নিয়ে এই প্রথমবারের মতো একটি নাট্য সমারোহ অনুষ্ঠিত হচ্ছে, ইতিপূর্বে হয়নি। কিন্তু নজরুলের নাটকেই এমনি হয় না, তারপরে আবার সপ্তাহব্যাপী তার নাটক নিয়ে একটা উৎসব হচ্ছে। সুতরাং এটা একটা বিশাল আকর্ষণ আমার মনে হয়েছে, যার জন্যে দর্শকরা ভিড় করে আসছেন, দেখতেছেন নাটকগুলো। তো আজকে তো প্রায় 6 দিন হয়েই গেল, উৎসবের প্রায় শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। আগামীকাল শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত আমরা আশাবাদী, খুবই ভালো। আচ্ছা, আজকে তো 2টি নাটক মঞ্চায়িত হবে, যদি সেই নাটক দুটি সম্পর্কে বলতেন। একটি হলো গাজীপুর শিল্পকলা একাডেমি, ওরা পুতুলের বিয়ে নামে একটি নাটক করছে, এটা শিশুদের নাটক মূলত। আর দ্বিতীয় নাটকটি লেটো নাটক নজরুলের বিদ্যা ভুতুম, এটা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী এই নাটকটা পরিবেশন করবে আজকে। এটা তো বেইলি রোডের ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই নাট্য উৎসব চলছে, আগামীকাল শেষ হয়ে যাবে। তো আগামীকাল যেহেতু অনুষ্ঠান শেষ, সেই হিসেবে আপনাদের অন্য কোনো কি অনুষ্ঠান আছে? হ্যাঁ, আমরা শেষ দিন তো শুক্রবার সকাল 10টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে একটা নজরুলের নাটক বিষয়ে একটা সেমিনার আছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সেমিনার আমিনুর রহমান সুলতান উনি প্রবন্ধ পাঠ করবেন, ডক্টর রতন সিদ্দিকী সঞ্চালন করবেন। এবং আশা করছি যে নাটকের চর্চা করেন এমন প্রায় সকলেই আমন্ত্রিত, তারা আসবেন, উপস্থিত থাকবেন এবং নজরুলের নাটক নিয়ে এই আলোচনার আসরটি শুরু হবে। এটা আবার শিল্পকলায় হবে, শিল্পকলা একাডেমিতে হবে। কারণ পরিবেশটা ভালো, ওখানে সবাই আসতেও পারে, অংশগ্রহণও করতে পারে, সেই রকম সিস্টেমটা আছে, তো খুবই ভালো হবে আশা করছি। আচ্ছা, বাঁশরী নজরুল নাট্য সমারোহ 2024, এর প্রস্তুতি আপনারা মূলত কবে থেকে শুরু করেছেন? এই প্রস্তুতিটা আসলে আমাদের প্রায় 4 মাস, অর্থাৎ ফেব্রুয়ারি, হ্যাঁ এরকম ফেব্রুয়ারির থেকেই। তারও আগের থেকেই প্রস্তুতি ছিল মানসিকভাবে, কিন্তু কাজটা আমরা শুরু করেছি ফেব্রুয়ারিতে। কারণ এখানে যে উৎসবে যে নাটকগুলো অংশগ্রহণ করছে, এগুলো মূলত কাজী নজরুল ইসলামের লেটো নাটক। এই নাটকগুলো আমরা ছোটবেলার থেকে শুধু জানতাম নজরুল লেটো নাটক লিখেছেন, কিন্তু কোথায় সেগুলো কিন্তু আমরা পাইনি, দেখিও নি, কেউ কোনো গবেষকও পড়েননি, চোখেও দেখেনি, এগুলো প্রিন্টেডও না। এগুলো খুব এই শতাব্দীর 2003 সালে প্রথম এই সমস্ত সংগৃহীত নাটক 38টি দর্শকের বা পাঠকের কাছে প্রকাশিত হয়। এটা নজরুল ফাউন্ডেশন, কলকাতা নজরুল পরিষদ, ওরা এই বইটি প্রকাশ করে। নজরুলের লেটো, দুখু মিয়ার লেটো গান নামে একটি বই প্রকাশিত হয়। মোহাম্মদ আইনউদ্দিন, উনি একজন ফোকলোর গবেষক, উনি দীর্ঘ 30 বছর ধরে এই গবেষণা, সাধনা এবং সংগ্রহ করে 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 এই নাটকগুলোকে তিনি গ্রন্থিত করেন এবং এই বইটি প্রকাশ করেন। এরপরে আমরা আসলে পাই, এই নাটকগুলো পাওয়ার পরে যেটা মনে হয়েছে যে নাটকগুলো তো করা উচিত। কিন্তু নাটকগুলো পড়ে আমাদের যেটা ধারণা হয়েছে যে এখন আমাদের যে গ্রুপ থিয়েটারের যে ট্রেন্ড বা আমাদের যে অভিনেতা অভিনেত্রীর যে বর্তমান যে পরিস্থিতি, তাতে দেখা যায় যে পথনাটক নামে এক ধরনের পরিবেশনা হয়ে থাকে আমাদের দেশে। এই ছোট ছোট নাটক তো আধা ঘন্টা 40 মিনিট, এই নাটকগুলো যদি সবাই করতে থাকে হয়তো পথনাটকের পদ্ধতিতে করে ফেলবে, তাতে তো নজরুলের লেটো নাটক হবে না। কারণ নজরুল কিন্তু একটা লোক ফর্মে এই নাটকগুলো কিন্তু রচনা করেছিলেন। উনি কোনো আধুনিক চিন্তা চেতনায় করেননি, অত্যন্ত স্বল্প বয়সে, তখন তার বয়স ছিল কত, 10 থেকে 16-17 বছর
একদম কিশোর বালক, সেই সময় কিন্তু এই নাটকগুলো তিনি রচনা করেছিলেন। একটু জানতে চাইবো এই লেটো নাটকগুলো মঞ্চায়িত করার ক্ষেত্রে বা উপস্থাপনের ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন? সেটাই বলতে চাচ্ছিলাম। আসলে ওই পথনাটকের পদ্ধতিতে যাতে না হয় সেজন্য আমরা ওই ফেব্রুয়ারি মাসে একটা কর্মশালার আয়োজন করি। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের যারা গ্রুপ থিয়েটারের অভিনয় চর্চা করেন ছেলেমেয়েরা যারা, তাদেরকে আমন্ত্রিত করে নিয়ে আসি ওয়ার্কশপে, এবং প্রায় 50 জনের মতো শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়। সেখানে লেটো বিষয়টা কি, এবং লেটো নাটকটা কেমন এবং কিভাবে করতে হবে, এটা তো একটা লোক ফর্মে হওয়া উচিত। তো ঠিক সেইভাবে একটা আমরা কর্মশালার আয়োজন করেছি। আমাদের দেশে যারা গুণীজন, যারা এই বিষয়ে কিছু পারদর্শিতা আছে জানেন, তাদেরকে শিক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। আমরা একটা এক্সচেঞ্জ করেছি চিন্তা চেতনার যে কীভাবে করা উচিত। কারণ লেটো নাটক তো আমরা কেউ দেখিনি, কিন্তু সেই জন্য তো ফেলে রাখা যাবে না। তো আমাদের দেশেও তো অনেক লোক ফর্ম আছে, যেমন আলকাপ আছে, সং আছে, ঘেটু আছে, তাই না? তো এই ধরনের পদ্মার নাচন, বেহুলার নাচারি, অনেক ধরনের কিন্তু লোকফর্ম আছে আমাদের দেশে। এই ফর্মগুলোর সঙ্গে কিছু মিলেঝিলে যদি আমরা এই লেটো নাটকগুলোকে জীবন্ত করতে পারি মঞ্চে, তাহলে একটা লোকচরিত্র থেকে গেল। এটা আর পথনাটক বা আধুনিক পদ্ধতিতে হবে না। এই বিশ্বাস রেখেই আমরা সবার উপরে ছেড়ে দিয়েছি যে আপনারা আপনাদের নিজস্ব চিন্তায় লোকফর্মে এই নাটকগুলো করুন। হয়তো সেটা একদম লেটোর যে বর্ধমান, চুরুলিয়া বা বীরভূম ওই অঞ্চলের কিন্তু ওই লোকফর্মটা, ওটা তো আর আমাদের এই অঞ্চলের মানুষ দেখেও নেই, হয়নি। কারণ লোকফর্মগুলো তো এক এক অঞ্চলে এক এক রকমভাবে তৈরি হয়। তো ঠিক ওই আধারে এইখানে মোটামুটি চেষ্টা করেছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি নাটক দেখলাম লোকফর্মে, যে লেটো নাটকগুলো পরিবেশিত হলো। রবীন্দ্র সৃজনকলা ওরা একটা পরিবেশন করেছে। আচ্ছা। তারপরে থিয়েটার 52 একটা নাটক করলো। তো এভাবে তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রঙ্গভূমি নামে একটি সংগঠন, ওরা করলো। তো ভালো লেগেছে। ওরা মোটামুটি চেষ্টা করেছে আমাদের দেশের বিভিন্ন লোকফর্মের সঙ্গে মিলিয়ে এই নজরুলের নাটকগুলো পরিবেশন। আচ্ছা, লেটো নাটক পরিবেশনার ক্ষেত্রে স্টেজের ধরনটা কেমন হবে বা লাইটটা কেমন হবে? এটা পরিবেশন হতো, কারণ লোকফর্মগুলো সবসময়ের জন্য কিন্তু একদম খোলা মাঠেই হয়, ওপেন এয়ার যেটাকে আমরা বলি। চারদিকে লোকজন বসে, যেটা আমাদের গ্রামগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এখনো তো হচ্ছে। জি, হয়তো তারা শহরে করতে পারে না, কিন্তু গ্রামে গঞ্জে এই সমস্ত নাটক কিন্তু এখনো সজীব। সেখানে কিন্তু মানুষ এনজয় করছে, দেখছে, অংশগ্রহণ করতেছে পারফর্মাররা। আচ্ছা। তা আমরা চেষ্টা করেছি ওই ফর্মে করার, কিন্তু দুঃখের বিষয় এখানে আমরা ওপেন এয়ারে করছি না। এখানে মহিলা সমিতির একটি প্রসিনিয়াম মঞ্চেই আসলে নাটকটা করতে হচ্ছে আর কি। আচ্ছা, এই যে আপনি যেহেতু এই উৎসব সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন, কোন বিষয়গুলো আপনার মাথায় ছিল যে কোন প্রসঙ্গ থেকে বা বর্তমান সময়ের জন্য কোন নাটকগুলো প্রাসঙ্গিক হবে সেই বিষয়গুলো তুলে আনা, কোন কোন বিষয়গুলো আপনার মাথায় ছিল? প্রথমত যে জিনিসটা উৎসবের প্রধান যে ইয়েটা আমরা চিন্তা করেছি সেটা হলো যে নজরুলের তো একটা নাটকের আলাদা বৈশিষ্ট্য আছে, তার একটা ফিলসফি যেটাকে আমরা বলি। অবশ্যই। তো এই বিষয়টা সম্পর্কে তার নিশ্চয়ই নাটকে সেই নজরুলের প্রভাবগুলো আছে। আমরা তাকে দ্রোহের কবি, কখনো রোমান্টিক, প্রেমের কবি, অনেক কিছু বলি, কিন্তু শুধু তো ওইটুকু তাকে সংকীর্ণ করে ফেলানো হয়েছে। আসলে নজরুলের তো ব্যক্তিটা অনেক বড়, আমরা তার নাটক সম্পর্কে কিছুই জানি না, যেহেতু চর্চা হয় না সে কারণে। এখানে তার বড় একটি আদর্শ হলো সাম্প্রদায়িক যে সম্প্রীতির ব্যাপারগুলো, তার গানে কবিতায় কিন্তু প্রচুর এসছে, নাটকে আরও বেশি করে এসেছে। কারণ যে সময়টা তিনি এই কাজগুলো করেছেন তখন কিন্তু ইংরেজের বিরুদ্ধে এই স্বদেশী আন্দোলন চলছে। তিনি একটা জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করেছিলেন যে এই দেশের যদি ইংরেজকে তাড়াতে হয়, আন্দোলনকে জোরদার করতে হয়, তাহলে সবচেয়ে বড় জিনিস হলো যে এখানকার যে সম্প্রদায় আছে, হিন্দু, মুসলমান এবং বর্ণবাদী, উচ্চবর্ণীয় এবং নিচের নিম্নজাত যে শ্রেণীটা, এদের যদি সমন্বয় না হয় এই জাতির, তাহলে ইংরেজকে তাড়ানো যায় না। এটাও তার একটি কিন্তু উদ্দেশ্য। তার নাটকের মধ্যে কিন্তু এই জিনিসগুলোর বেশ
প্রভাব আছে। তো এই আদর্শিক যে জায়গাগুলো, এটা আমরা যে কোনো ভাবেই হোক, নাটক করার তো একটা উদ্দেশ্য থাকে, শুধু নাটক করলেই হবে না, এই আদর্শগুলো যেন জনসমক্ষে মানুষের কাছে যায়। পাশাপাশি নজরুলের নাটকের বৈচিত্র্য আছে। উনি যেমন কিছু পালা নাটক লিখেছেন, উনি ওনার গবেষকও ওইভাবে উল্লেখ করেছে, পালা নাটক, আবার লেটো নাটক, আর একমুখী কমিক, এই যে বৈচিত্র্য। আবার দেখা যাচ্ছে তার যে কিছু নাটক আছে যেটা 1928 সালের পর থেকে উনি রচনা করতে শুরু করেছেন, একেবারে আধুনিক নাটক। হ্যাঁ, যেমন সেতুবন্ধ, আলেয়া, ঝিলিমিলি, এগুলোর কিন্তু প্রতীক এবং রূপকাশ্রয়ী আধুনিক মঞ্চ নাটক। তখন ওনার পাশ্চাত্য জ্ঞান বা পাশ্চাত্য নাটকের শব্দের তার একটা সংশ্লিষ্ট হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছিল, যার কারণে এই সমস্ত নাটকগুলো কিন্তু উনি লিখতে পেরেছিলেন। তো আমরা এই উৎসবে কিন্তু এই ভ্যারাইটিটা, অর্থাৎ লেটো নাটক, পালা নাটক, আধুনিক মননের যে নাটকগুলা, সবই আমরা এই উৎসবের মধ্যে রাখার চেষ্টা করেছি। সেতুবন্ধটা উদ্বোধনী জিনিস ছিল, এটা একটা আধুনিক নাটক। জি, এটা তো বাঁশরীর যে রেপার্টরি থিয়েটার তারা এটা মঞ্চস্থ করেছে এবং সেটার নির্দেশনা আপনি দিয়েছেন। আমি ছিলাম। আচ্ছা, একটু জানতে চাইবো সেতুবন্ধ নাটক সম্পর্কে। সেতুবন্ধ হলো একটা প্রতীকধর্মী নাটক। আসলে এটা প্রকৃতির বিরুদ্ধে আসলে যুদ্ধ করে কেউ জয়লাভ করতে পারে না, এটা কাজী নজরুল ইসলামের একটি উল্লেখযোগ্য কথা। তার বক্তব্য হচ্ছে, যে করে হোক আমাদের প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে, এবং আমরা যদি বেঁচে থাকতে চাই সুন্দরভাবে, তাহলে আমাদের প্রকৃতিকেও সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হবে। তো এখানে একটা বাঁধের ব্যাপার ছিল, যে নদীতে বাঁধ দেয়া, যে বাঁধটা উনি গ্রহণ করেন, এই ফিলোসফিটা নাটকের এটাই। এই বাঁধের বিরুদ্ধে কিন্তু এই সেতু, ব্রিজ না, বাঁধ, যেখানে পানিটা বন্ধ করে দিয়ে ভাটি অঞ্চলের মানুষের কষ্ট হয়, মানে এটা বন্ধন না, এটা বন্ধ, সেতু বন্ধ। হ্যাঁ, বন্ধ। তো সেটাই উনি ওর নাটকে, যেমন ফারাক্কা বাঁধ আমাদের কি উপকার করছে, ক্ষতি করছে, তাই না? এরকম যে বাঁধই হোক, যে তিস্তাতে যে ব্যারেজ উপরে করেছে ভারতের ওই প্রতিবেশী দেশের দিকে, সেটা কি ভালো হয়েছে? ওদেরও কিন্তু ক্ষতি হচ্ছে একটা অংশের, আমাদের তো হচ্ছেই, তিস্তা নদী শুকিয়ে যাচ্ছে, তাই না? যে কোনো বাঁধে যে ক্ষতি করে, উনি আজকে প্রায় 110 বছর আগে এটা ভেবেছেন। এই নাটকটা লিখেছেন 1930 সালে, এবং সেই সময় তিনি এটা চিন্তা করেছিলেন যে বাঁধ, যে কোনো বাঁধ মানুষের ক্ষতি করে, এটা কল্যাণ বয়ে আনে না। আচ্ছা, এই নাটকের বিষয়বস্তুটা তাই, যদিও প্রতীক ধর্মিতা দেখা যাচ্ছে যে ওখানে দেবদেবী এবং অসুরের মধ্যে লড়াইটা হচ্ছে। অসুররা স্বর্গরাজ্য আক্রমণ করার জন্য নদীর উপর দিয়ে যাবে, এবং সেটা নদীর পানিটাকে অপবিত্র করবে ওরা বাদ দিয়ে। এটাই সেখানকার দেবদেবী, এরা সেই যন্ত্র দানব বা অসুরদের বিরুদ্ধে লড়াই করছে, এবং লড়াইতে তারা জিতে যায়। হ্যাঁ, আপনি তো নির্দেশনা দিচ্ছেন এবং একই সাথে আপনি নিজেও একজন নাট্যকার। তো আমাদের বিদ্রোহী কবি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে দর্শন বা তার যে চিন্তা, সেটা একজন নাট্যকারের জায়গা থেকে আপনাকে কি প্রভাবিত করে কিনা কোনোভাবে? অবশ্যই প্রভাবিত করে, নিঃসন্দেহে। কারণ একটা আদর্শ ছাড়া কেউ কোনোদিন নাটক লিখতে পারবে না। হ্যাঁ, আমরা হয়তো চেষ্টা করি, একটা তো স্বপ্ন বা একটা আদর্শ নিশ্চয়ই থাকে, তো হয়তো নজরুলের মতো সেই বিশাল আঙ্গিকে চিন্তা করবার শক্তি আমাদের নেই, কিন্তু আমাদের পরিবেশিতে যে রকমের আমরা মনে করি, আমি নাটক, হয়তো মৌলিক নাটক খুব আমি কম লিখেছি সেদিক থেকে, কিন্তু বিদেশি নাটক অনেক রূপান্তরিত করেছি আমি, এবং যেগুলো ঢাকায় নিয়মিত মঞ্চস্থ হয়েছে। যেমন ভদ্রন্নক, এটি মলিয়েরের একটি নাটক, প্রায় 400-র অধিক শো হয়েছে। তারপরে ঘর জামাই নামে একটি নাটক, এটাও মলিয়েরেরই নাটক, এটাও প্রায় 600 কি 700 মানে রজনী প্রদর্শনী এটার হয়েছে। এ ধরনের কিছু ফোক নাটক করেছে, গাজী কালু, চম্পাবতী। মৌলিক নাটক আমার একটি ছিল ক্ষেত মজুর খৈমুদ্দিন, একটা মুক্তিযুদ্ধের নাটক ছিল, ক্ষেত মজুর খৈমুদ্দিন। এরপরে নাটকের সাথে আপনার পথ চলা অনেকগুলো বছর, প্রায় 50 বছরেরও বেশি সময়, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাক্তন উপপরিচালক হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন একটা সময়। এখন আপনি একজন প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। তো সেই জায়গা থেকে কি মনে হয়, নতুনদের মধ্যে থিয়েটার, নাটক
বা সেই নৈতিকতার জায়গাটা আসলে কতটুকু স্পষ্ট? এটি একটি বিশাল ব্যাপার। আসলে শিক্ষকতার ব্যাপারটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। আমি শিক্ষক হব বা নাটক পড়াবো, আসলে আগ্রহ ছিল যে আমি নিজে শিল্প চর্চাটা করব। সেই দিক থেকে আমি বাইরে পড়াশোনা করে আসছি, ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্রও ছিলাম। এখানে আসার পরে আসলে এই বিষয়গুলো যখন আমি গ্রুপ থিয়েটার চর্চাটা করি, তখনই শুরু হয়ে গেল বিভিন্ন কর্মশালা এবং প্রশিক্ষণ। নতুন অভিনেতাদেরকে তৈরি করতে হবে, এটা একটা নৈতিক দায়িত্ব। তা আমি তো গ্রুপ থিয়েটার করতাম, সেইখান থেকে আসলে এই কর্মশালার প্রশিক্ষক হিসেবেই আমি মূলত চর্চাটা শুরু করি। শিক্ষকতাও একটা চর্চা। অবশ্যই। এরপরে তো সরকারি যখন চাকরি, আমি শিল্পকলা একাডেমিতে ছিলাম, আমি বিভিন্ন সময় ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় গেছি। আমি সিনিয়র ইনস্ট্রাক্টর ড্রামা, মানে প্রশিক্ষণ বিভাগেও ছিলাম, পরে নাট্যকলা বিভাগেও আমি কাজ করেছি। তো এই সব জায়গাতে আসলে পেশাগত কারণেই আমাকে শিক্ষকতা করতে হয়েছে। এখন অবসর হয়েছে প্রায় 15 বছর আগে। আচ্ছা। তো এখনো মাঝে মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর আমাদের যে নাট্যকলা বিভাগ আছে, তারাও মাঝে মাঝে আমন্ত্রণ জানান, সেখানেও আমাকে যেতে হয়, কিছু কথা বলতে হয়। এবং নতুনদের সাথে কাজ করাটা তো সবসময় আসলে ভালো লাগে। হচ্ছে। জি ভাই, কথা বলতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার থেকে আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল। আর বাঁশরী নজরুল নাট্য সমারোহ 2024-এর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাকেও অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের শুধু দর্শক যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।